গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত বললেন তারেক রহমান। ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার জামাত আমিরের। উত্তরবঙ্গকে কৃষির রাজধানী করার প্রত্যয়। পাল্টাপাল্টি বক্তব্যে নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা নেই, ফের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে শ্রমিকরা। অচলাবস্থায় ব্যাপক আর্থিক ক্ষতি, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালানোর হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ফরিদপুরের জনসভায় তিনি বলেন, এই অঞ্চলে পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চায় বিএনপি। এর আগে বরিশালের সমাবেশে দলটির চেয়ারম্যান বলেন, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছেন। শেখ শামীম ও আশিস পোদ্দার বিমানের তথ্যে তাসিন তারিনের প্রতিবেদন। বুধবার বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে জনসমুদ্রে পরিণত হয় বরিশাল নগরীর বেলস পার্ক মাঠ। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। দুপুর 12টার দিকে জনসভা মঞ্চে ওঠেন বিএনপির চেয়ারম্যান। বক্তব্যে বরিশালের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, উন্নয়নের স্বার্থে এবারের নির্বাচনে সবাইকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। এই সময় জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, যে দলের নেতারা মা বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে কিছুই আশা করার নেই। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলেও মন্তব্য তার। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। এরপর ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান। জেলাটিকে বিভাগ করার দাবি পূরণের আশ্বাস দিয়ে পদ্মা ব্যারেজ নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে। মঞ্চ থেকে ফরিদপুরে 4টি আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেশবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান তারেক রহমান। এই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে যে আপনারা তাদেরকে নির্বাচিত করলে পরে ইনশাল্লাহ তারা এলাকার সমস্যার সমাধান করবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্র পুনরুদ্ধারে এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আর ধর্মভিত্তিক একটি দল হিংসাত্মক এবং ফ্যাসিবাদে আচরণ করছে বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ। দুপুরে রাজধানীর গুলশানে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFEDর সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে নির্বাচনে যে কোনো কারসাজি রুখে দিতে সাংবাদিক সমাজকে সজাগ থাকার আহ্বান জানান কমিটির মুখপাত্র মাহদি আমিন। বিভিন্ন ধরনের কারচুপির আভাস পাচ্ছি, সেই জায়গাগুলোতে যদি আপনারা প্রত্যেকে নিরপেক্ষভাবে সত্যটুকু তুলে ধরতে উদ্যোগী ভূমিকা পালন করেন, জনগণ তাদের ভোটটুকু প্রপারলি দিতে পারে, জনগণের ভোটটুকু ঠিক মতন কাউন্ট করা হয় এবং আমরা একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সত্যিই ফেরত পাই। সভার উদ্বোধনী বক্তব্যে নতুন রূপে নতুন উপায়ে দেশে ফেসিবাদের উত্থানের আশঙ্কা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর কোনো ফেসিবাদের যেন পুনরুত্থান না হয়, নতুন ভাবে, নতুন কায়দায়, নতুন অবয়বে কারো যেন উত্থান না ঘটে। আজকে আমরা বিস্মিত হয়েছি। দেশের মানুষ এখনো পূর্ণ স্বাধীনতা পায়নি উল্লেখ করে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নজরুল ইসলাম খান। আমরা বলি যে আমরা স্বাধীনতা সংগ্রামে তো লাখো মানুষ জীবন দিয়েছে,
কিন্তু স্বাধীনতার সুফল এখনো দেশের সব মানুষ ভোগ করতে পারে না। এত বছর ধরে গুম খুনের শিকার হয়েছি আমরা, মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছি, আহত হয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, নানাভাবে নিপীড়িত হয়েছি আমরা। বড় পরিবর্তন, একটা দীর্ঘস্থায়ী পরিবর্তনের একটা সুযোগ সৃষ্টি করে দিয়ে গেছে। এই সুযোগকে কাজে লাগানোর জন্যই আগামী নির্বাচন। এক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকাও প্রত্যাশা করেন তিনি। নির্বাচনে জেতার চেষ্টা তো থাকবে, সবাই করবে, এটি স্বাভাবিক। কিন্তু এর মধ্যে যদি নৈতিকতা না থাকে, অনৈতিকভাবে, অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে জেতার চেষ্টা যদি কেউ করে, এটাকে আপনারা দয়া করে নজরের মধ্যে রাখবেন। সমস্ত রাজনৈতিক দলের নৈতিক প্রয়াসকে আপনারা দয়া করে সহায়তা করবেন। যে কারো অনৈতিক প্রয়াসে আপনারা আপনাদের সর্বশক্তি দিয়ে বাধার সৃষ্টি করবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আপনাদের সবাই। জামাত ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে অঙ্গীকার করলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে নীলফামারী ও লালমনিরহাট জেলা জামাত যৌথ আয়োজিত নির্বাচনী জনসভায় এই অঙ্গীকার করেন তিনি। এর আগে কুড়িগ্রামে উত্তরবঙ্গকে কৃষির রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতিও দেন ডাক্তার শফিকুল। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এতে নানা আশ্বাস প্রতিশ্রুতিতে দলের পক্ষে ভোট প্রার্থনা করেন তিনি। এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। বুধবার তিস্তা পাড়ে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াত আমির বলেন, যারা জাতির সঙ্গে দীর্ঘ সময় বেইমানি করেছে, আগামী নির্বাচন তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন। যারা জাতির সাথে দুর্নীতি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে, এদেরকে লাল কার্ড দেখানোর নির্বাচন। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দেব না, কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগড়া দিবে তাও আমরা মেনে নেব না। এর আগে কুড়িগ্রামে 11 দলীয় ঐক্যজোটের জনসভায় কোনো বাধাই জনতার বিজয় ঠেকাতে পারবে না মন্তব্য করে জামায়াত ক্ষমতায় গেলে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরুর প্রতিশ্রুতি দেন তিনি। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোনো বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এ সময় উন্নয়ন বঞ্চিত উত্তরবঙ্গকে উন্নয়নের রাজধানীতে রূপান্তরের আশ্বাসও দেন ডাক্তার শফিকুর রহমান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আফরিন পপি, মোহনা সংবাদ। আজ নির্বাচন ইশতেহার ঘোষণা করবে জামায়াত ইসলামী, যার নাম দেওয়া হয়েছে জনতার ইশতেহার। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার প্রকাশ করা হবে। অনুষ্ঠানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলের শীর্ষ নেতা, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, কূটনৈতিক এবং রাজনৈতিক ও বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন। 12 ফেব্রুয়ারির আগে শেরপুর 3 আসনের পুনঃতফসিল দেয়া যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। দুপুরে নিজ দফতরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে নির্বাচনী তদন্ত কমিটি করবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের প্রার্থীদের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার সহ্য করা হবে না। আইন অনুযায়ী আরপিও 17 অনুচ্ছেদ অনুযায়ী ওই নির্বাচনের পরবর্তী পদক্ষেপ, পরবর্তী সকল কিছু বাতিল করা হবে, বাতিল হয়ে গেছে এবং শিগগিরই আমরা নির্বাচন কমিশন নতুন করে ওখানে শিডিউল ঘোষণা করব। কবে শিডিউল ঘোষণা করা হবে এখন এটা সিদ্ধান্ত হবে। পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেও প্রচারণায় সরগরম নির্বাচনী মাঠ। প্রার্থীর পাশাপাশি তাদের পক্ষেও চলছে গণসংযোগ। সকালে গুলশানে ধানের শীষের প্রচারণায় অংশ নেয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম বলেন, স্বাধীনতা বিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। এদিকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় জানান ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। মনিরুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মুদাসসির আলী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে প্রচার প্রচারণার ধুম। বুধবার রাজধানীর গুলশানে পুলিশ প্লাজার সামনে ধানের শীষের প্রচারণায় অংশ নেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা। বিএনপি চেয়ারম্যানের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম বলেন, ৭১-এর পরাজিত শক্তি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আবার তারা প্রমাণ করলো যে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে এখনো তারা সহ্য করতে পারে না। আজকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, আগামী দিনের নেতা তারেক রহমান সম্পর্কে যে কথা বলেছে, আমরা বলতে চাই আগামী 12 তারিখ ভোটের মধ্য দিয়ে জনগণ তার জবাব দেবে ইনশাআল্লাহ। এদিকে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে রাজধানীর ডেন্টাল কলেজের সামনে থেকে মিছিল বের করা হয়, যার নেতৃত্বে ছিলেন আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। সেনানিবাসের ঘটনায় জনগণের সামনে জামায়াতের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ক্যান্টনমেন্টের এখানে যে ঘটনা ঘটিয়েছে, ন্যাক্কারজনক ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এবং এতে জামাতের মুখ উন্মোচন হয়েছে। তারা যে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রহণ করতে পারে নাই, এটাই তার প্রমাণ। কারণ মুক্তিযুদ্ধের সময় তো তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে জামায়াত। বাংলাদেশে জামাতে ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দের আচরণে, বিভিন্ন ক্যান্ডিডেটদের আচরণে মনে হয় ওরা বেপরোয়া হয়ে উঠছে যমুনায় যেতে, বঙ্গভবনে যেতে, মানুষের কল্যাণের জন্য নয়। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৮ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন জামায়াত নেতৃত্বাধীন জোটের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এ সময় তিনি বলেন, তারেক রহমানের অন্যতম পরিকল্পনা হচ্ছে মানুষের আইডি হ্যাক করে কুরুচিপূর্ণ প্রচারণা চালানো। উনি দেশে নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন, এই প্ল্যান হলো মানুষের আইডি হ্যাক করা, মানুষকে হ্যারাস করা, এই ধরনের একটা কার্যক্রমের মধ্যে দিয়ে চালাচ্ছে। এছাড়াও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়েও সংশয় প্রকাশ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। যদি এই অবস্থা হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে থাকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, পটুয়াখালীতে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন? আপনি যেমনটা বলছিলেন, নির্বাচনের কিন্তু আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থী এবং ভোটারদের ভিতরে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনাকে যদি জানিয়ে রাখি যে পটুয়াখালী 4টি আসনে মোট ভোটার কিন্তু প্রায় 15 লক্ষের অধিক। আমরা কিন্তু পটুয়াখালীর এই যে 4টি আসনের বিভিন্ন আসনে ঘুরে দেখেছি যে এখানে কিন্তু প্রার্থীদের ভিতরে কিন্তু দিনরাত কিন্তু তারা যারা ভোটার রয়েছেন তাদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট কিন্তু তারা ভোট চাচ্ছেন, বিভিন্ন কিন্তু তারা ভোটারদের কাছে গিয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। পটুয়াখালী 1 আসনের কথা যদি আমি আপনাকে বলি, পটুয়াখালী 1 আসনে মূলত বিএনপির যে সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে কিন্তু এবি পার্টির এবং 11 দলীয় ঐক্য জোটের ডক্টর ওয়াহাব মিন্টুর সাথে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়াও আমরা যদি পটুয়াখালী 2 আসনে আপনাকে বলি, পটুয়াখালী 2 আসনে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু বিএনপির এবং হচ্ছে জামাতের যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ রয়েছে তার ভিতরে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। পটুয়াখালী 3 আসনের কথা যদি আপনাকে জানাই, পটুয়াখালী 3 আসনে কিন্তু এখানে কিন্তু আপনি জানেন যে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং হচ্ছে বিএনপির কিন্তু থেকে স্বতন্ত্র করছেন হাসান মামুন, তাদের ভিতরে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এছাড়াও পটুয়াখালী 4 আসন যে রয়েছে সেখানে যে বিএনপির যে প্রচার সম্পাদক রয়েছে মোশাররফ হোসেন, তিনি কিন্তু রয়েছে। তো পটুয়াখালীতে আমরা এই পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন কোথাও অবনতি দেখতে পাইনি। পটুয়াখালী সার্বিক বিষয় যদি আপনাকে বলি যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু দিনরাত চষে বেড়াচ্ছেন। এছাড়াও যারা ভোটার রয়েছেন তারা কিন্তু হিসাব নিকেশে ব্যস্ত হয়ে পড়ছেন কাকে আগামী দিনে তারা ভোট দিয়ে তাদের নেতা নির্বাচিত করবেন, যে তাদের পক্ষে কথা বলবেন। তো পটুয়াখালী থেকে নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রিঙ্কু, ধন্যবাদ খোকন আপনাকে।
নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই দাবি করে উৎসবমুখর পরিবেশে এবারের ভোট অনুষ্ঠিত হবে বলে আশা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। নির্বাচনের সময় 7 দিন, বিশেষ করে ভোটের আগের 4 দিন ও ভোটের পরে 2 দিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলেও জানান তিনি। আগামী 12 তারিখে যে আমাদের জাতীয় নির্বাচন, ওই সম্বন্ধে এখানে আলাপ হয়েছে। এখন তাদের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচনের পরবর্তীতে কোনো সহিংসতা হবে না। আমাদের ফোর্স নির্বাচনকালীন জন্য 7 দিন, ইলেকশনের আগে 4 দিন, ইলেকশনের দিন এবং ইলেকশনের পরে 2 দিন থাকবে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে শ্রমিক কর্মচারীরা। সকাল 8টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এর আগে শনিবার থেকে দৈনিক 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। মঙ্গলবারে কর্মসূচি ছিল 24 ঘন্টার। আর আজ থেকে লাগাতার কর্মবিরতিতে বন্দরের অচলাবস্থা আরও দীর্ঘায়িত হচ্ছে। দেশের প্রধান এই সমুদ্র বন্দর থেকে পণ্যের আমদানি রফতানি বন্ধ থাকায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ছে দেশ। ভোটারদের প্রভাবিত করতে জামাত ইসলামী অর্থসহ নানা উপহার সামগ্রী বিতরণ করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, শবে বরাতের সুযোগ নিয়ে রাতের আধারে মানুষের ঘরে ঘরে পোলাওয়ের চাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামাতের নেতাকর্মীরা। সকালে পল্লবীর আদর্শনগর এলাকায় গণসংযোগকালে আমিনুল হক এসব অভিযোগ তোলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নির্বাচনী প্রচারণার চতুর্দশ দিনে রাজধানীর পল্লবীর আদর্শনগর এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। পাড়া মহল্লা অলিগলিতে ভোটারদের কাছে ধানের শীষের ভোট প্রার্থনা করেন তিনি। এ সময় সাধারণ মানুষের ভালোবাসা সিক্ত হন আমিনুল হক। নির্বাচনের দিন জামাত আসনটিতে কোনো ধরনের বিশৃঙ্খলার অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এলাকাবাসী সহ স্থানীয় নেতারা। সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে ধানের শীষের প্রার্থী আমিনুল হক বিপুল ভোটে জয়ী হবে বলেও আশা জানান তারা। আমরা একটি নির্দলীয় নিরপেক্ষ একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। তারই ধারাবাহিকতা কিন্তু এই নির্বাচন। দীর্ঘদিন ধরে আমিনুল ভাই এখানে কাজ করতেছে, অসহায় মানুষদের পাশে ছিল। গরিব যাদের বেহারি ক্যাম্পে যাদের পানি পায় না তার পানি পাম্প করে দিছে, যাদের আপনার এই বাচ্চারা স্কুলে ভর্তি হতে পারে না সেই ব্যবস্থা করে দিচ্ছে। জামাতের নেতৃবৃন্দ যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে এবং ষড়যন্ত্রের চেষ্টা করে, সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে তাদেরকে জবাব দিবে। গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। এই সময় তিনি প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থীর বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ তোলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য একটি দল তারা বিভিন্নভাবে টাকার প্রলোভন, বিভিন্নভাবে বিশৃঙ্খলা করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করছে এবং তাদের যে মিথ্যাচার, মিথ্যা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। একটি অশুভ চক্র বিভ্রান্তিমূলক তথ্য এবং অর্থের প্রলোভন দেখিয়ে নির্বাচনের পরিবেশ বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তারা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পোলাওর চাল, মুরগি এগুলি গিয়ে ঘরে ঘরে দেওয়ার চেষ্টা করেছে। যখন সাধারণ মানুষের চোখে পড়েছে তখন তারা দৌড়ে পালিয়ে চলে গেছে। এই ধরনের যে মিথ্যাচার, এই ধরনের যে প্রলোভন দেখিয়ে ভোট আদায় করার যে অপচেষ্টা, এটা আমার কাছে মনে হয় যে আমাদের যে একটি নিরপেক্ষ নির্বাচনকে ব্যাহত করবে। 12 ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে ভোটারদের প্রতি আহ্বান জানান ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী। 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দীর্ঘদিন পরে একটি জনগণের রায় একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের ভোটারদের 48% এবার যাচ্ছে বিএনপির বক্সে। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এবং ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের জরিপে উঠে আসে এমন তথ্য। সারা দেশে 11,000-এরও বেশি ভোটারের ওপর জরিপ করা হয় সংস্থা দুটির পক্ষ থেকে। প্রতিবেদনে দেখা যায় 90% বেশি মানুষ এবার ভোট দিতে আগ্রহী, যেখানে ধর্মীয় ইস্যুর চেয়ে 67% ভোটারের কাছে দুর্নীতি প্রধান উদ্বেগের বিষয়। সকালে জাতীয় প্রেস ক্লাবে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত, বললেন তারেক রহমান। ফরিদপুরকে বিভাগ করার প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার জামাত আমিরের। উত্তরবঙ্গকে কৃষির রাজধানী করার প্রত্যয়। পাল্টাপাল্টে বক্তব্যে নির্বাচনী প্রচারণায় সরগরম সারা দেশ। আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা নেই, ফের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে লাগাতার কর্মবিরতিতে শ্রমিকরা। অচলাবস্থায় ব্যাপক আর্থিক ক্ষতি, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালানোর হুঁশিয়ারি। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।